হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো? আজকে আলোচনা করব অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 5। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানব। এই কোয়ান্টাম নাম্বারটা কি? পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের সামগ্রিক পরিচয় জানার জন্য কিছু সংখ্যক সংখ্যার প্রয়োজন হয়, যাদেরকে বলা হয় কোয়ান্টাম নাম্বার। এখানে ইলেকট্রনের সামগ্রিক পরিচয় বলতে না, ইলেকট্রনটি পরমাণুর কোথায় অবস্থিত, কিভাবে অবস্থিত এবং তার ঘূর্ণনের প্রকৃতি ইত্যাদি জানার জন্য যে সংখ্যার প্রয়োজন হয় তাকে আমরা বলবো কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার 4 ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তৃতীয়ত হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চতুর্থ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রথম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম নাম্বার। তৃতীয় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বক কোয়ান্টাম নাম্বার। এবং হচ্ছে চতুর্থ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। এবারে আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে। তো এবারে আলোচনা করব প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেখতে পাচ্ছ এটা একটা পরমাণু নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে ঘিরে এক একটা হচ্ছে কি কক্ষপথ রয়েছে। তো নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী এই কক্ষপথগুলোকে নামকরণ করা হয়েছে কে, এল, এম, এন, আরও যদি থাকে আরও নাম করা হয়েছে এন, ও, পি, কিউ, এইভাবে নামকরণ করা হয়েছে। বা এরকমটি আমরা বলতে পারি এন সমান 1, এন সমান 2, এন সমান 3, এন সমান 4। তাহলে নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী এই মুখ্য শক্তি স্তরগুলো বা কক্ষপথগুলোকে কে, এল, এম, এন ইত্যাদি প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কিংবা 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। একে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি কি জানতে পারি? তাহলে এদের সিগনিফিকেন্স কি হবে? তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারবো না মুখ্য শক্তি স্তর সম্পর্কে আমাদের ধারণা পাওয়া যায়। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা যেটা জানতে পারি, এক নম্বর সেটা হচ্ছে তাদের কি না মুখ্য শক্তি স্তর সম্পর্কে জানতে পাওয়া যায়। সেটা কি না এন সমান যদি 1 হয় তাহলে কি হবে না কে কক্ষ, সেটা হচ্ছে কি হবে আমরা তাকে চিহ্নিত করি কে কক্ষ দ্বারা, যেটা হচ্ছে নিউক্লিয়াসের সব থেকে কাছে বা সর্বনিম্ন শক্তি স্তর। এটা হচ্ছে কি সর্বনিম্ন শক্তি স্তর, সর্বনিম্ন শক্তি স্তরে রয়েছে। এবার এন সমান যদি 2 হয় তাহলে কি হয় সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই কে কক্ষ থেকে এই কক্ষে হচ্ছে কি শক্তি অনেকটা বেশি থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের কাছ থেকে যদি দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কক্ষের শক্তির তত বাড়তে থাকে, তাদের শক্তির স্তর তত বাড়তে থাকে। তাহলে একইভাবে নিউক্লিয়াস থেকে আরো যদি দূরত্ব বাড়তে থাকে তাহলে তাদের শক্তির স্তর তত বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ বলতে পারি যে নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে শক্তি স্তরগুলির কি হবে শক্তিও বাড়তে থাকবে। তাহলে এদের শক্তি স্তর অনুযায়ী যদি সাজানো হয় তাহলে কি হবে না সব থেকে কাছে যেটা কিউ, তাহলে সব থেকে দূরে নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বৃদ্ধি পেতে থাকে তাদের কক্ষপথগুলির শক্তি স্তর তত বাড়তে থাকে, এবং নিউক্লিয়াসের থেকে দূরত্ব যত কমতে থাকে তাদের শক্তি স্তর তত কমতে থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে কক্ষ তার শক্তি সব থেকে কম, এবং এটা যে দূরের কক্ষ তার শক্তি হচ্ছে কি থাকে বেশি থাকে। এরপরে যেটা জানতে পারবো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে জানতে পারবো না একটা ইলেকট্রনীয় কক্ষপথের সাইজ সম্পর্কে আমরা জানতে পারবো।
এখান থেকে কি জানতে পারবো? দ্বিতীয়ত যেটা জানতে পারবো, একটা ইলেকট্রনীয় কক্ষপথে সাইজ জানতে পারবো। না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মান যত বাড়তে থাকবে তার কক্ষপথের সাইজ তত বাড়তে থাকবে। দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান যেখানে 1 রয়েছে তার সাইজটা খুবই ছোট, সেটা নিউক্লিয়াসের একেবারে কাছাকাছি রয়েছে। আবার যখন n সমান 4, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান যখন 4, তখন তার কি হচ্ছে, তার সাইজটা অনেক বড় এবং নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থিত। এর দ্বারা বোঝা যাচ্ছে কি, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান বাড়তে থাকলে তার কক্ষপথের সাইজ তত বাড়তে থাকে, এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান যত ছোট হয় তার সাইজ তত ছোট হয়, এবং সেটা নিউক্লিয়াসে তত কাছে থাকে। এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান যত বাড়তে থাকে তত নিউক্লিয়াস থেকে দূরে অবস্থিত এবং তার সাইজ তত অনেক বেড়ে যায়। এটা জানতে পারলাম। তৃতীয়ত যেটা জানতে পারবো সেটা হচ্ছে কি না, একটা ইলেকট্রনীয় কক্ষপথে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন রয়েছে। এই এক একটা কক্ষপথে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তার আমরা ধারণা জানতে পারবো। সেটা জানতে পারবো 2n² সূত্রের সাহায্যে। সেটা জানতে পারবো তৃতীয়ত আমরা জানতে পারবো যে একটা মুখ্য শক্তি স্তরে সর্বাধিক অর্থাৎ সবচেয়ে বেশি কত ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা জানতে পারবো 2n² সূত্রের সাহায্যে। তো যদি n সমান 1 হয়, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে কতগুলো সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে সেটা দেখে নেব। 2 × 1² সমান 2 × 1 সমান 2টি। তাহলে 1 নম্বর কক্ষে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। সিমিলারলি n সমান যদি 2 হয় তাহলে কি হবে, 2 × 2² 2 × 4 8টি ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষে। n সমান যদি 3 হয় তাহলে 2 × 3² সমান 2 × 9 18টি ইলেকট্রন থাকতে পারে। n সমান যদি 4 হয় তাহলে 2 × 4² 32টি ইলেকট্রন থাকতে পারে। আর n সমান যদি 5 হয় তাহলে 2 × 50টি। তাহলে এইখানটা দেখো, n এর মান যদি 5 হয় তাহলে কি হয় না, 5 নম্বর কক্ষে সর্বোচ্চ 50টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু এটা পসিবল নয়। কারণ একটা কক্ষে সর্বোচ্চ 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। সর্বাধিক ইলেকট্রন 32টি থাকতে পারে, তার থেকে কম ইলেকট্রন থাকতে পারে, কিন্তু 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাই n এর মান 4-এর থেকে বেশি হতে পারে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান 4-এর থেকে বেশি হতে পারে, 5, 6 ইত্যাদি হতে পারে, কিন্তু সর্বাধিক ইলেকট্রন 32টির বেশি থাকতে পারে না। তার মানে n এর মান যদি 5 হয় তাহলে সেখানে 50টি থাকা সম্ভব নয়, সর্বাধিক 32টি ইলেকট্রন থাকবে। এবং মনে রাখবে, সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকবে। সব থেকে বাইরের যে কক্ষ থাকবে সেই কক্ষে 8টি ইলেকট্রন থাকবে, এবং বাইরের কক্ষের আগের যে কক্ষ থাকবে সেখানে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকবে। সব থেকে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকবে, এবং বাইরের কক্ষের ঠিক আগের যে কক্ষ সেখানে কতগুলো ইলেকট্রন থাকবে, 18টি ইলেকট্রন থাকবে। চতুর্থত আমরা এখান থেকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি জানতে পারবো না, চতুর্থ যেটা জানতে পারবো, একটা মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কতগুলি কক্ষ বর্তমান সেটা আমরা জানতে পারবো। এবারে চতুর্থ যেটা আমরা জানতে পারবো যে একটা মুখ্য শক্তি স্তরের মানে থেকে একটা মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কতগুলি কক্ষক বর্তমান সেটা আমরা জানতে পারবো n এর মান থেকে। n এর মান থেকে আমরা জানতে পারবো একটা মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কতগুলি কক্ষক রয়েছে সেটা n² এর সাহায্যে জানতে পারবো। এর সাহায্যে জানতে পারবো কক্ষকের সংখ্যা জানতে পারবো, যেটা সেটা হচ্ছে কক্ষকের সংখ্যা জানতে পারবো। তাহলে দেখি কোন কক্ষে কতগুলো কক্ষক বর্তমান রয়েছে। যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 1 হয় তাহলে সেখানে কক্ষকের সংখ্যা হবে কি না 1² সমান 1টি। যদি n সমান 2 হলে সেখানে কি হবে 2² 4টি, এবং n সমান যদি 3 হয় তাহলে হবে 3² 9টি। এইভাবে ডট 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 চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম এইগুলো। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে। তো এটা হচ্ছে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা কি না, পরমাণুতে ইলেকট্রনের প্রতিটা কক্ষ বা সেল কি করে কতগুলি সাবসেল নিয়ে গঠিত,
বা উপকক্ষ নিয়ে গঠিত বা উপশক্তি স্তর নিয়ে গঠিত। পরমাণুতে ইলেকট্রনের প্রতিটা কক্ষ বা শক্তি স্তর কতগুলি উপকক্ষ বা উপশক্তি স্তর নিয়ে গঠিত। এবং সমারফিল্ড প্রস্তাব দিয়েছিলেন যে বৃত্তাকার কক্ষপথ ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথের তিনি ব্যাখ্যা করেছেন। তিনি কি বলেছিলেন যে বৃত্তাকার কক্ষপথ ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই উপকক্ষগুলির শেপ সম্পর্কে জানার জন্য যে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়েছিল সেই কোয়ান্টাম সংখ্যাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কি বলেছে, পরমাণুতে ইলেকট্রনের প্রতিটা কক্ষ কতগুলি উপকক্ষ নিয়ে গঠিত। এই উপকক্ষগুলির শেপ সম্পর্কে জানার জন্য যে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়েছিল সেটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। একে এল দ্বারা চিহ্নিত করা হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল দ্বারা চিহ্নিত করা হয়। তো কিরকম কক্ষপথ রয়েছে না, এরকম বৃত্তাকার কক্ষপথ যেমন রয়েছে পরমাণুর মধ্যে, ঠিক তেমনি এভাবে উপবৃত্তাকার কক্ষপথও রয়েছে। কি রয়েছে, এরকম উপবৃত্তাকার কক্ষপথও রয়েছে। তো এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স কি হবে, সিগনিফিকেন্স তো এর তাৎপর্য কি বা এখান থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো না, ইহা হচ্ছে একটি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে একটা উপকক্ষের আকৃতি জানতে পারবো। অর্থাৎ কি জানতে পারবো আমরা এখান থেকে, শেপ জানতে পারবো যে সেটি বৃত্তাকার হবে না সেটা উপবৃত্তাকার হবে। একটা কক্ষ বা কক্ষপথ সেটা বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে সেটা আমরা জানতে পারবো কার সাহায্যে, এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। দ্বিতীয়ত আমরা কি জানতে পারি না, এই গৌণ কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরে। এই গৌণ কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপরে। যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সংখ্যক হয় তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মানও n সংখ্যক হবে। এবং এই যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সংখ্যক হয় তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যাও n সংখ্যক হবে। এবং এই গৌণ কোয়ান্টাম সংখ্যার মান হবে কি না 0 থেকে n-1 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই গৌণ কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, 1, 2, 3... n-1 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা। তো এই গৌণ কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপরে। এবং যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সংখ্যক হয় তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যাও n সংখ্যক হবে। এবং এই গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান 0 থেকে n-1 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তো দেখে নেব যে একটা মুখ্য কোয়ান্টাম সংখ্যার জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি কি হয় সেটা আমরা একবার দেখে নেব। n এর মান, n এর একটা নির্দিষ্ট মানের জন্য l এর কতগুলো মান পাওয়া যায়, l এর মান। তো n এর একটা নির্দিষ্ট মানের জন্য l এর আমরা কতগুলো মান পাবো সেটা দেখে নেব। যদি n সমান 1 হয় তাহলে l এর কতগুলো মান হবে না, l এর মান হবে 0। কারণ আমরা জানি l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n-1 যদি হয় তাহলে n এর জায়গায় 1 বসাও, তাহলে যে 1-1 সমান 0। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি n হয় তাহলে l এর মান হবে 0। অর্থাৎ একটি উপকক্ষ পেলাম। একটি উপকক্ষ অর্থাৎ একটি n এর মান হলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার একটি উপকক্ষ রয়েছে। যদি n এর মান 2 হয়, n সমান যদি 2 হয় তাহলে l এর মান কতগুলো হবে, দুটি পাবো। সেগুলো কি না, একটা হবে 0 আর একটা হবে 1। কারণ n-1 মুখ্য কোয়ান্টাম সংখ্যার থেকে 1 কম, তাই 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে। তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে দুটি উপকক্ষ পাবো, দুটি উপকক্ষ। যদি n সমান 3 হয়, তাহলে l এরও 3টি মান পাবো, 0, 1, 2। অর্থাৎ এখানে 3টি উপকক্ষ পাবো, 3টি উপকক্ষ। কারণ n-1 একটি কম পাবে। যদি n এর মান 4 হয়, n সমান 4 হয়, তাহলে কি হবে, l এর মান হবে 0, 1, 2, 3। এখানে 4টি উপকক্ষ পাবো।
সেটা হচ্ছে কি না 4টি উপকক্ষ পাবো। এবারে n এর মান যদি 5 হয়, কি হলো না n সমান যদি 5 হয় তাহলে l এরও 5টি মান পাওয়া দরকার ছিল, 0 1 2 3 এবং 4, অর্থাৎ 5টি উপকক্ষ পাওয়ার দরকার ছিল, কিন্তু এটি ভুল। এখানে এই 4-এর মানটি হবে না, কারণ উপকক্ষের সংখ্যা এখনো পর্যন্ত 4টি, 5টি হয় না। উপকক্ষ 5টি হয় না, সর্বোচ্চ 4টি হয়। অর্থাৎ n সমান 5 হলে সেখানে 4টি উপকক্ষ পাবো, 0 1 2 3। তাহলে এখানে 4টি উপকক্ষ পাবো। এইটা কপি করে নাও, একটু কালি ভরে নিতে হবে। তৃতীয়ত আমরা জানবো কি না এই এল এর মান থেকে বা গৌণ কোয়ান্টাম সংখ্যার মান থেকে একটা উপকক্ষ বা উপশক্তি স্তরগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তৃতীয়ত কি পাওয়া যায় না একটা উপকক্ষ বা উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবার এল এর বিভিন্ন মান থেকে সেগুলোকে কি হয় একটা প্রতীক চিহ্ন দিয়ে প্রকাশ করে নেওয়া হয়। তো এল এর বিভিন্ন মান, এল এর মান এবং উপকক্ষের প্রতীক। উপকক্ষের প্রতীক এল এর মান যদি 0 1 2 3 হয়, এল এর মান যদি 0 হয় তাহলে সেই উপকক্ষটাকে এস প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। যদি 1 হয় তাহলে সেটাকে পি দ্বারা চিহ্নিত করা হয়। যদি 2 হয় তাহলে ডি দ্বারা চিহ্নিত করা হয়। 3 হলে এফ, এবং 4 যদি হতো তাহলে জি দ্বারা প্রকাশ করা হবে। তবে এখনো পর্যন্ত এই উপকক্ষ পাওয়া যায়নি, যদি পাওয়া যায় তাহলে সেটা জি হবে। তাহলে এল এর মান থেকে উপকক্ষ বা উপশক্তি স্তরগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায়। যদি এল এর মান এস হয় তাহলে সেটাকে, যদি 0 হয় তাহলে সেটাকে এস দ্বারা প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান যদি 1 হয় সেটাকে পি, এল এর মান 2 হলে সেটাকে ডি, এল এর মান 3 হলে সেটাকে এফ উপকক্ষ বলে। তো এই এস পি ডি এফ নামকরণগুলো কিভাবে এসেছে সেগুলো দেখে নেব। এস মিনস হচ্ছে শার্প, শার্প মানে হচ্ছে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে এস উপকক্ষটি এসেছে। এবার পি সমান হচ্ছে প্রিন্সিপাল বা হচ্ছে মুখ্য, মুখ্য থেকে পি এসেছে। এন্ড ডি মিনস ডিফিউজ, ডিফিউজ মানে পরিব্যাপ্ত। এবং এফ মানে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল বা মৌলিক। এইগুলো যদি এল এর মান 0 হয় তাহলে সেটাকে বলা হয় এস উপকক্ষ, এল এর মান 1 হলে সেটাকে পি উপকক্ষ, এল এর মান হচ্ছে 2 হলে সেটা ডি, এল এর মান 3 হলে সেটা এফ। এই এস পি ডি এফ গুলো এসেছে, এস এসেছে শার্প থেকে, আর পি এসেছে প্রিন্সিপাল থেকে, ডি ডিফিউজ এন্ড এফ হচ্ছে ফান্ডামেন্টাল। উপকক্ষগুলির মধ্যে একটা ইলেকট্রনের অবস্থানকে বোঝানোর জন্য প্রথমে কি লেখা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান লেখা হয়, এবং তার পাশে কি লেখা হয়, ডান পাশে লেখা হয় এই গৌণক, এই হচ্ছে তোমার উপকক্ষের আকৃতিকে লেখা হয়। কি লেখা হয় না প্রথমে কোনো উপকক্ষের মধ্যে ইলেকট্রনের অবস্থানকে বোঝানোর জন্য সব থেকে প্রথমে বাম সাইডে কি লেখা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা লেখা হয়, এবং তার ডান পাশে কি লেখা থাকে না গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক লেখা হয়। তাহলে একটা কে এল এম এন প্রভৃতি কক্ষের কি লিখবো আমরা সংকেত এখানে বের করে দেখব। ধরো কে এল, কে কক্ষ, কে কক্ষ হচ্ছে এর মান কত, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান আমরা জানি 1, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 1 হলে সেটা হচ্ছে কে কক্ষ। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয় তাহলে সেখান থেকে আমরা কি জানবো এল এর মান কি হবে, এল এর মান হবে কি না সেটা 0 হবে, এল এর মান হবে 0। এবং এখানে যে উপকক্ষটা পাবো সেটা হচ্ছে কি, এখানে যে উপকক্ষটা পাবো সেটা একটি মাত্র উপকক্ষ। তো উপকক্ষ কিভাবে লেখা হয় না প্রথমে হচ্ছে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার লেখা হয়,
এবং তার ডান পাশে কি লেখা হয় না উপকক্ষের প্রতীক বা চিহ্ন লেখা হয়। তাহলে প্রথমে লিখবো কি বাম দিকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 আর তার ডান পাশে কি লিখবো s। তাহলে কি হয় কে কক্ষে একটি উপকক্ষ থাকবে সেটা হচ্ছে 1s। যদি l কক্ষ হয় কি হবে l কক্ষ হয় l কক্ষের ক্ষেত্রে কি হবে না n ইকুয়াল টু কি হবে 2। তাহলে এখানে l এর মান কত হবে l এর মান হবে 0 এবং 1 হবে। এবার l কক্ষের ক্ষেত্রে n সমান হচ্ছে কত 2। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি 2 হয় তাহলে এর গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে 0 থেকে n-1 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যতগুলো হবে ঠিক ততগুলো গৌণ কোয়ান্টাম সংখ্যা হবে, অর্থাৎ 0 হবে এবং 1 হবে। তাহলে এই উপকক্ষটাকে কিভাবে লেখা হবে না এর উপকক্ষ যেটা লেখা হবে সেটা হচ্ছে কি না প্রথমে লিখবো কি না মুখ্য কোয়ান্টাম সংখ্যা লিখবো, তার ডান পাশে লিখবো কি না গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক লিখবো। তাহলে প্রথমে লিখবো 2 আর 0 জন্য কি s উপকক্ষ, আর আবার লিখবো কি আরেকটা পাবো সেটা হচ্ছে 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং তার ডান পাশে কি লিখবো গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক লিখবো। তাহলে 1 হলে কি হয় না সেটা p উপকক্ষ হয়, তার মানে p। তাহলে হচ্ছে কি না l কক্ষে দুটো উপকক্ষ, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। ঠিক একইভাবে দেখে নেব n কক্ষের ক্ষেত্রে। তাহলে n কক্ষের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি 4 হবে। তো সেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 4 হয় তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 1 2 3 হবে, 4টি হবে, কারণ আমরা জানি যতগুলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয় ততগুলো গৌণ কোয়ান্টাম সংখ্যা হবে। তাহলে এদের উপকক্ষ কি হবে এদের উপকক্ষ হবে কি 4টি উপকক্ষ। প্রথমে বাম দিকে লিখবো কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, তারপরে হচ্ছে কি না গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রতীক দেব, 0 এর জন্য s, ঠিক 4 1 এর জন্য p এবং 4 2 এর জন্য d এবং হচ্ছে 4 আর 3 হলে সেটা কোন উপকক্ষ হবে সেটা এক উপকক্ষ হবে। তার মানে এই n কক্ষে মোট 4টি উপকক্ষ পাবো, সেটা হচ্ছে 4s 4p 4d 4f। এই sp df প্রভৃতি উপকক্ষগুলি এক একটি শক্তি স্তরকে নির্দেশ করে, যার জন্য এদেরকে বলা হয় এই sp df কে বলা হয় উপশক্তি স্তর বলা হয়, এদেরকে বলা হয় উপশক্তি স্তর। কপি করে নাও। তো এবারে যেটা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকে যেটা জানতে পারবো সেটা হচ্ছে কি উপকক্ষের আকৃতি সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে তোমার শেপ বা আকৃতি সম্পর্কে জানতে পারবো, এটা হচ্ছে ভীষণ ভাইটাল পয়েন্ট। তো চতুর্থ যেটা জানতে পারলাম যে একটা এল এর মান থেকে উপকক্ষের কি হয় আকৃতি জানা যায়। যদি এল এর মান n-1 এর সঙ্গে সমান হয় তাহলে সেই উপকক্ষের আকৃতি হবে কি বৃত্তাকার, আর যদি এল এর মান n-1 এর থেকে ছোট হয় তাহলে সেই উপকক্ষের আকৃতি হবে কি উপবৃত্তাকার। কি হবে যদি এল সমান n-1 এর সমান হয় তাহলে উপকক্ষের আকৃতি হবে বৃত্তাকার, আর যদি এল এর মান n-1 এর থেকে ছোট হয় তাহলে উপকক্ষের আকৃতি হবে উপবৃত্তাকার। মনে রাখো যদি এই এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান n-1 এর সমান হয় তাহলে সেই উপকক্ষের আকৃতি কি হবে বৃত্তাকার হবে, এবং যদি এই এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান n-1 এর থেকে ছোট হয় তাহলে সেই উপকক্ষের আকৃতি হবে কি উপবৃত্তাকার। তাহলে এখানে দেখে নেব একটা নির্দিষ্ট কক্ষে কতগুলো উপকক্ষ রয়েছে এবং সেই উপকক্ষগুলি শেপ কি রয়েছে। ধরো n কক্ষে n সমান প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, তাহলে এখানে আমরা জেনে নেব যে এল এর মান সেটা হচ্ছে কি হবে এবং উপকক্ষ সেটা জেনে নেব এবং সেই সঙ্গে জেনে নেব তার শেপ এবং তার আকৃতি সম্পর্কে জেনে নেব। তো এখানে জানবো যদি এখানে
এন কক্ষে কি রয়েছে, এন কক্ষের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান হচ্ছে 4। এন কক্ষের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান হচ্ছে 4। যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান 4 হয় তাহলে এজিমুথাল কোয়ান্টাম নাম্বারও 4 হবে, কারণ আমরা জানি এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে থাকে, এবং যত সংখ্যক প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে ঠিক তত সংখ্যক কি হবে, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার হবে। সেটা হবে কি, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের থেকে 1 কম হবে। তাহলে এখানে যে মানগুলো পাবো সেটা হচ্ছে কি 0, 1, 2 এবং 3, এই তিনখানা এল এর মান পাবো। এল এর কতগুলো মান পাবো, 3টে মান পাবো না। এন কক্ষে হচ্ছে 4টি উপকক্ষ পাবো। সেই উপকক্ষগুলি কেমন হবে, তো প্রথমেই লেখার নিয়ম হচ্ছে কি না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার লিখবো, আর তার ডান পাশে কি লিখবো, এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের প্রতীক লিখবো। তাহলে 0 জন্য কি লিখবো আমরা, এস, আর এটা লিখবো 4, 1 হলে কি হবে সেটা পি উপকক্ষ। এবার একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, আর 2 হলে সেটা ডি উপকক্ষ। এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, আর 3 হলে সেটা কি হবে, এক উপকক্ষ। তার মানে এন কক্ষে সেটা কতগুলো উপকক্ষ রয়েছে, 4টি উপকক্ষ রয়েছে। সেটা হচ্ছে কি 4s, 4p, 4d, 4n। এবারে আমরা যেটা জানবো যে এই উপকক্ষগুলির আকৃতি কিরূপ হবে বা শেপ কিরূপ হবে। তো বলেছে যে যদি এল এর মান n-1 এর থেকে সমান হয় তাহলে সেটা কি হবে, বৃত্তাকার। তাহলে এই উপকক্ষের ক্ষেত্রে 4s উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত, 4s এর ক্ষেত্রে 4s উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত, 0। 4s এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, এবং n-1 এর মান কত, n-1 সমান সেখানে 4-1 সমান হচ্ছে 3। তাহলে দেখো এই 4s উপকক্ষের ক্ষেত্রে এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান এল এর মান হচ্ছে 0, এবং n-1 এর মান হচ্ছে কত, 3। তার মানে এই এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান n-1 এর থেকে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এল এর মান n-1 এর থেকে ছোট, n-1 এর মান 3 আর এল এর মান হচ্ছে 0। তার মানে হচ্ছে কি এখানে এল এর মান n-1 থেকে ছোট। তার মানে কি হবে, এটা এই উপকক্ষের শেপ কিরকম হবে, উপবৃত্তাকার হবে। এটা হবে উপবৃত্তাকার। এবারে দেখে নেব 4p উপকক্ষের ক্ষেত্রে ওর কি হবে, শেপটা কি হবে। তো 4p উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত, 1। তাহলে 4p এর ক্ষেত্রে আমরা যেটা দেখব যে 4p এর ক্ষেত্রে যেটা দেখব সেটা এল এর মান হচ্ছে 1, এবং n-1 এর মান কত, 3। এটাও দেখতে পাচ্ছি যে এল এর মান 3 এর থেকে ছোট। তার মানে এক্ষেত্রেও কি হবে না, সেটা উপবৃত্তাকার হবে। যেহেতু এই 4p এর ক্ষেত্রে এল এর মান 1 এবং n-1 এর মান হচ্ছে 3, তার মানে এল এর মান হচ্ছে n-1 এর থেকে ছোট। n থেকে n-1 ছোট হলে সেটা আমরা দেখেছি যে সেটা উপবৃত্তাকার হবে। ঠিক একইভাবে দেখে নেব 4d এর ক্ষেত্রে। তো 4d উপকক্ষের ক্ষেত্রে কি হবে, এল এর মান হচ্ছে 2, এবং n-1 এর মান হচ্ছে কত, তো n হচ্ছে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, 1 = 3। তার মানে এল এর মান 2 আর n-1 এর মান হচ্ছে 3। তার মানে এল লেস দেন হচ্ছে কি হবে, n-1। তো এল লেস দেন n-1 হলে সেখানে কি হয়, সেটা হচ্ছে উপবৃত্তাকার হবে। এবারে দেখে নেব 4f এর ক্ষেত্রে। তো 4f উপকক্ষের ক্ষেত্রে এল এর মান হচ্ছে কত, এল সমান 3, এবং n-1 এর মান হচ্ছে 4-1 সমান হচ্ছে 3। তো এখানে দেখতে পাচ্ছি যে এল এর মান 3 আর n-1 এর মানও 3। যেহেতু এল এর মান আর n-1 দুটোই হচ্ছে সমান, তাহলে সেক্ষেত্রে কি হবে, বৃত্তাকার। কি হবে, বৃত্তাকার। যদি কি হয় দেখেছি যে এল এর মান n-1 এর সঙ্গে সমান হলে সেটা সেই উপকক্ষটা কি হবে, বৃত্তাকার হবে। আর যদি এই এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান কি হয়, n-1 এর থেকে ছোট হয় তাহলে সেটা হবে উপবৃত্তাকার। তো এই 4s উপকক্ষের ক্ষেত্রে এল এর মান n-1 এর থেকে ছোট, 4p তেও ছোট এবং 4d তেও ছোট, তাই এই তিনটা উপকক্ষ উপবৃত্তাকার হবে। এবং 4f উপকক্ষের ক্ষেত্রে এল এর মান এবং n-1 এর মান সমান, সেই জন্য বৃত্তাকার হবে। তো এদের ছবিটা কেমন হবে আমরা দেখে নিই, তাহলে কপি করে নাও। তো দেখে নাও এখানে এন কক্ষে হচ্ছে 4টি উপকক্ষ পেয়েছিলাম, সেটা হচ্ছে 4s, 4p, 4d এবং 4f।
তার মধ্যে আমি তিনটা পেয়েছিলাম উপবৃত্তাকার, 4s 4p 4d উপবৃত্তাকার পেয়েছিলাম, এবং হচ্ছে 4fটা কি পেয়েছিলাম বৃত্তাকার। দেখতে পাচ্ছ এই 4f উপকক্ষ পুরোটা হচ্ছে বৃত্তাকার, এবং তারপরে 4d সেটা অল্প উপবৃত্তাকার, থেকে 4p উপবৃত্তাকার, এবং 4s সেটাও উপবৃত্তাকার রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সব থেকে কাছে যেটা রয়েছে সেটা কি রয়েছে না সেটা হচ্ছে এস উপকক্ষ রয়েছে। তারপরে যেটা রয়েছে দ্বিতীয়টা সেটা হচ্ছে কি রয়েছে পি উপকক্ষ রয়েছে, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডি উপকক্ষ রয়েছে, এবং নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে যেটা রয়েছে সেটা হচ্ছে বৃত্তাকার, সেটা হচ্ছে 4f উপকক্ষ রয়েছে। তাহলে এস উপকক্ষটা হচ্ছে নিউক্লিয়াসের সব থেকে কাছে রয়েছে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। আমরা জানি নিউক্লিয়াসের কাছে যেটা থাকে তার শক্তি হচ্ছে সব থেকে কম, আর নিউক্লিয়াস থেকে যে উপকক্ষটা দূরে থাকে তার শক্তি সব থেকে বেশি। তাহলে শক্তির ক্রম অনুযায়ী যদি এদিকে সাজানো হয় তাহলে কি হবে না শক্তির ক্রম হলো উপকক্ষগুলির শক্তির ক্রম, উপকক্ষগুলির শক্তির ক্রম। শক্তির ক্রম কি হবে না সব থেকে বেশি শক্তি হবে কার এফ, তারপরে ডি, তারপরে পি, তারপরে এফ। তার মানে এখান থেকে আমরা যেটা নেব সেটা হচ্ছে কি না সব থেকে বেশি যেটা হবে এফ, তারপরে ডি, তারপরে পি, তারপরে এস। তাহলে এফ উপকক্ষের শক্তি সব থেকে বেশি হবে, তারপরে ডি, তারপরে পি, তারপরে হচ্ছে এস। এবারে দেখো নিউক্লিয়াসের সব থেকে কাছে কি রয়েছে এস উপকক্ষ রয়েছে, তার মানে এর আবরণ করার ক্ষমতা সব থেকে বেশি। তারপরে হচ্ছে তোমার পি উপকক্ষের আবরণ করার ক্ষমতা সব থেকে বেশি, তারপরে ডি, তারপরে হচ্ছে এফ। কিন্তু আবরণ ক্ষমতার করা হচ্ছে কি আবরণ বা ভেদন ক্ষমতার ক্রম অনুযায়ী যদি এদেরকে সাজানো হয় তাহলে কি হবে ভেদন ক্ষমতা, ভেদন বা আবরণ ক্ষমতার ক্রম। তাহলে যদি ভেদন ক্ষমতার ক্রম হয় তাহলে সব থেকে বেশি কার হবে বা আবরণী করার ক্ষমতা কি হবে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। যেহেতু এস উপকক্ষ নিউক্লিয়াসের সব থেকে কাছে রয়েছে তাই এর আবরণ করার ক্ষমতা সব থেকে বেশি, আর ডিটা সব থেকে দূরে রয়েছে তাই এর আবরণী ক্ষমতা সব থেকে কম। আর উপকক্ষের শক্তি সব থেকে বেশি হবে কার না এফ উপকক্ষের, কারণ আমরা জানি নিউক্লিয়াসের কাছে যে উপকক্ষ থাকে তার শক্তি সব থেকে কম এবং দূরে যে থাকে তার শক্তি সব থেকে বেশি। এবার একটা প্রবলেম দেখে নেব। ধরো 3D এবং 4P, 3D ও 3P এদের শেপ কিরকম হবে, এদের কি হবে শেপ কি হবে, এদের শেপ কি হবে। তো আমরা জানি যদি এল এর মান n-1 এর সঙ্গে সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা বৃত্তাকার উপকক্ষ হবে, আর যদি এল এর মান n-1 এর থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে কি পাবো একটা উপবৃত্তাকার কক্ষপথ পাবো। তাহলে এখানে দেখবো 3D এবং 3P কোনটা বৃত্তাকার হবে কিন্তু কোনটা উপবৃত্তাকার হবে সেটা দেখে নেব। এবার 3D উপকক্ষের ক্ষেত্রে, তো 3D উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত, এল সমান কত হবে 2, কারণ এল এর মান 2 হলে সেটা ডি উপকক্ষ, এবং n-1 কত হবে n-1 সমান কি হবে 3, n হচ্ছে কত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 আর 1 সমান হচ্ছে 2। তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে এল এর মান 2 এবং হচ্ছে কি হবে না n-1 এর মান হচ্ছে 2। যেহেতু এক্ষেত্রে দুই ক্ষেত্রে কি হয় এল এর মান n-1 এর সমান, তাহলে এল সমান হচ্ছে কি হবে n-1, তার মানে এটা হবে এই 3D উপকক্ষ কি হবে 3D উপকক্ষ কি হবে বৃত্তাকার হবে, কি হবে বৃত্তাকার। এবারে দেখবো আমরা 3P এর ক্ষেত্রে, তো 3P এর ক্ষেত্রে P সমান L সমান কত হবে 1 এবং n-1 কত হবে না 3-1 সমান হচ্ছে 2, তার মানে হচ্ছে কি হবে না L এর মান n-1 এর থেকে ছোট, তার মানে এটা কি হবে উপবৃত্তাকার হবে, তার মানে 3P হচ্ছে কি হবে উপবৃত্তাকার হবে। তাহলে এইভাবে নির্ণয় করতে পারবে যে এল এর মান থেকে একটা উপকক্ষের শেপ কি হবে সেটা আমরা জানতে পারবো। এছাড়া এল এর মান থেকে আমরা জানতে পারবো কোন উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন রয়েছে সেটা আমরা জানতে পারবো। তো কপি করে নাও। এবারে কোন উপকক্ষে সর্বোচ্চ 5 নম্বর পয়েন্ট, এজিমিথাল কোয়ান্টাম সংখ্যার 5 নম্বর পয়েন্ট, কোন উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন রয়েছে
সেটি 4l+2 সমীকরণের সাহায্যে নির্ণয় করা যায়। কি করা যায় না 4l+2 এই সমীকরণের সাহায্যে কোনো উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন রয়েছে সেটা আমরা জানতে পারবো। তো দেখে নিই উপকক্ষ এল এর মান, উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। দেখো প্রথমে আমরা জানি এস পি ডি এফ এই উপকক্ষগুলো রয়েছে। তো এস উপকক্ষে এল এর মান কত 0, পি উপকক্ষে এল এর মান 1, ডি উপকক্ষে এল এর মান 2 আর এফ উপকক্ষে এল এর মান 3। আমরা যেটা জানতে পারবো 4l+2 এই সমীকরণের সাহায্যে। তো এখানে আমরা বসাবো 4l+2 কি হবে না 4 × এল এর মান এখানে 0, তাহলে 0 প্লাস হচ্ছে 2, তার মানে হচ্ছে এস উপকক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস উপকক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। পির ক্ষেত্রে কি হবে 4l+2 সমান 4 × এল এর মান কত 1, 1 + 2, তার মানে 4 + 2 = কত হবে 6টি। এবং ডি উপকক্ষে কটা থাকবে 4l+2, ডির ভ্যালু হচ্ছে এল এর 4 × 2 + 2, দেখতে পাচ্ছ 10টি ইলেকট্রন থাকবে। এবং এফ উপকক্ষে 4l+2, এল এর ভ্যালু 3, 4 × 3 + 2, 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে কোনো উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার মান আমরা জানতে পারি। কপি করো। এই এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো উপকক্ষে সঞ্চারণশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান জানা যায়। তাহলে এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো উপকক্ষে সঞ্চারণশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান আমরা জানতে পারি। কি না অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এর মান হবে √L × l+1 × h/2π এর সঙ্গে সমান, যেখানে h হচ্ছে কি বলতো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এই এল এর মান থেকে কি করব না তার কৌণিক ভরবেগের মান জানবো। তাহলে বের করে নিই। এল এর মান উপকক্ষ এল এর মান এবং তার কৌণিক ভরবেগের মান বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান। তাহলে এস পি ডি এফ এই উপকক্ষগুলো। তাহলে এস এর ক্ষেত্রে কি হবে এল এর মান 0, পির ক্ষেত্রে 1, ডির ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে হচ্ছে 3। এর তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান কি হবে না √L × l+1 × h/2π। তাহলে এক্ষেত্রে ভ্যালুটা বসিয়ে দাও যে √0 × 0+1 × h/2π সমান কি হবে না h/2π হবে। যদি পি উপকক্ষের ক্ষেত্রে কি হবে না 1 × 1+1 × h/2π সমান কি হবে √2 × h/2π। তাহলে পি উপকক্ষে কি হবে কৌণিক ভরবেগের মান √2 × h/2π। ডি উপকক্ষে কি হবে 2 × 2+1 h/2π, √6 h/2π। এবং এফ উপকক্ষের ক্ষেত্রে কি হবে h/2π, √12 × h/2π। তাহলে আমরা জানলাম যে এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো উপকক্ষে
সঞ্চারণশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান। তাহলে এস উপগ্রহের কৌণিক ভরবেগের মান h/2π হবে, পি উপগ্রহের ক্ষেত্রে √2 × h/2π হবে, ডি উপগ্রহের ক্ষেত্রে হবে √6 × h/2π এবং এফ উপগ্রহের ক্ষেত্রে হবে √12 × h/2π। এবারে আমরা জানবো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার সম্পর্কে।